মেইন সেন্টেন্স। ওকে, মেইন সেন্টেন্স হয়তোবা কোনো গ্রামার বইতে নাও থাকতে পারে, এটা আমি নিজের মতো করে আমি উপস্থাপন করছি, এটার গুরুত্বটা আমি বলতেছি। আমরা যখন সেন্টেন্স তৈরি করি তখন ছোট বড় অনেক ধরনের সেন্টেন্স থাকে। ছোট সেন্টেন্স গুলো বুঝতে আমাদের সমস্যা হয় না, বা ছোট সেন্টেন্স তৈরি করতে আমাদের সমস্যা হয় না, কিন্তু বড় বড় সেন্টেন্স গুলো আমাদের বুঝতে এবং তৈরি করতে সমস্যা হয়। তো আমরা যদি সেখান থেকে আমাদের মেইন অংশটা আগে আলাদা করতে পারি, তাহলে আমরা বড় সেন্টেন্স গুলো ইজিলি তৈরি করতে পারবো। এক্সট্রা কথাগুলো আগে পরে মাঝে যেখানে যেটা পজিশন সেটা ব্যবহার করতে হবে। তো সেন্টেন্সকে বড় করতে গেলে বা আরেকটু ভালোভাবে উপস্থাপন করতে গেলে আমাদের বাড়তি কথা অ্যাড করতে হয়। তো বাড়তি কথা অ্যাড করার আগে আমাদের মেইনটা আগে বুঝতে হবে, মেইনটাকে আগে আলাদা করতে হবে। তো যেই উপাদানগুলো একটা সেন্টেন্সের মেইন উপাদান হিসেবে কাজ করে সেগুলোর সমন্বয়ে আমি বলি সেটাকে মেইন সেন্টেন্স। ওকে, তো মেইন সেন্টেন্সের মধ্যে কি আছে? সাবজেক্ট, তারপরে কি আছে? ভার্ব, তারপরে আছে কি? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এতটুকু হলো আমাদের মেইন সেন্টেন্স। ওকে, তো মেইন সেন্টেন্সের মধ্যে আমরা প্রথমেই দেখি যে সাবজেক্ট। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন। এটা গত ক্লাসে বলেছি যে নাউন সাবজেক্ট হিসেবে কাজ করে। ওকে, আবার অবজেক্ট মানে নাউন বা প্রোনাউন, এটাও বলেছি গত ক্লাসে। সরি, অবজেক্ট মানে নাউন বা প্রোনাউন। তাহলে আমাদের রিপিট হয়ে যাচ্ছে আমাদের কালকে ব্যবহার নাউন এবং অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো। তারপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আমরা যখন অ্যাডজেক্টিভ নাউন শিখিয়েছিলাম যে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, মানে পরিচয় বোঝাতে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন হয়, তাই নাউনের ক্ষেত্রে আমরা কমপ্লিমেন্ট বলেছি। আবার বলেছি যে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে কমপ্লিমেন্টের হিসেবে অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে নাউনও কমপ্লিমেন্ট হতে পারে, আবার অ্যাডজেক্টিভও কমপ্লিমেন্ট হতে পারে। তবে আমরা তো নাউন এবং অ্যাডজেক্টিভের পার্থক্য বুঝি, তাই না? নাউন এবং অ্যাডজেক্টিভের পার্থক্য। তো নাউন তো কোনো কিছুর নাম, আর অ্যাডজেক্টিভ হলো অবস্থা বা দোষগুণ। তাহলে কোনো কিছুর নাম বোঝালে, পরিচয় বোঝালে আমরা নাউন ইউজ করব, আর অবস্থা দোষগুণ বোঝালে অ্যাডজেক্টিভ ইউজ করব। ওকে, তো আমরা তো সাবজেক্ট সবাই চিনি, এটা সম্পর্কে আর বলার কিছু নেই, লিখে দেওয়ার কিছু নেই। তারপরে একটু বলে দেই, আমরা মনে করি সাবজেক্ট মানে কর্তা, আসলে কথাটা ঠিক না। সাবজেক্ট কর্তা হতে পারে, আবার নাও হতে পারে। সাবজেক্ট মানে হলো মূল বিষয়বস্তু, যে কাজ করে বা যার সম্পর্কে আলোচনা করা হয়। ঠিক আছে, যাকে ঘিরে সেন্টেন্স তৈরি হয়, যার সম্পর্কে আলোচনা করা হয়, সেই হলো সাবজেক্ট। সে কর্তা হতেও পারে, নাও হতে পারে। ওকে, যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝি যে সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে, ইংলিশ করলে হবে কি? হি প্লেস ফুটবল। ওকে, তাহলে এখানে আমরা কি করেছি? প্রথমে সাবজেক্ট লিখেছি, কি? এই সাবজেক্ট মানে সে নিজেই কর্তা। বললাম না যে সাবজেক্ট কর্তা হতে পারে, নাও করতে পারে, তাহলে সেই কাজটা করে। তাছাড়া এখানে হি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার কি কাজ, সে কি করে, এগুলো বুঝিয়েছি আমরা। এখানে হি হলো সাবজেক্ট। আমরা আগে বলেছি সাবজেক্টের পরে কি হবে? ভার্ব হবে, আর এই ভার্বটা অবশ্যই টেন্স ও ভয়েস অনুযায়ী হবে, ভয়েস অনুযায়ী হবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী ভার্ব লিখেছি, তারপরে হলো অবজেক্ট। অবজেক্টটা কি একটু পরে বলবো। এটার আরেকটা উদাহরণ দেব। আমি যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ একটি সুন্দর দেশ। বাংলাদেশ একটি সুন্দর দেশ, তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে কার সম্পর্কে আলোচনা করেছি? এখানে আমরা বাংলাদেশ সম্পর্কে আলোচনা করেছি। এবং সাবজেক্ট যদি আমরা মনে করি কর্তা, তাহলে কিন্তু এটা মিলে না। এখানে বাংলাদেশ তো আর কর্তা না। ঠিক আছে, তো বাংলাদেশ একটি, এখানে বাংলাদেশ হলো সাবজেক্ট। ওকে, তাহলে আমরা প্রথমে বাংলাদেশ লিখবো, যেহেতু প্রথমে সাবজেক্ট লিখতে হয় বাংলাদেশ। আর আগে বলেছি সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন, বাংলাদেশ একটি নাউন। তারপর আমরা কি লিখবো? একটি সুন্দর দেশ। এই কথাটা কার সাথে রিলেটেড? এই কথাটা এই সাবজেক্টের সাথে রিলেটেড, তাহলে এটা কমপ্লিমেন্ট। গত ক্লাসে বলেছি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে আমরা লিঙ্কিং ভার্ব ইউজ করব। ওকে, তাহলে বাংলাদেশ ইজ আ বিউটিফুল বিউটিফুল কান্ট্রি। এটা আরো পরে আরেকটু ক্লিয়ার করব, এই যে লিঙ্কিং ভার্বটা এবং কমপ্লিমেন্টটা, এটা ক্লিয়ার করব, যেহেতু কমপ্লিমেন্ট টপিকসটা আমাদের
অলরেডি চলে এসেছে। ওকে, ইভেন অবজেক্ট ব্যাখ্যা করা বাকি আছে এখনো। আচ্ছা, তাহলে আমরা অবজেক্টটা চিনি। অবজেক্ট আমরা সংজ্ঞায় না গিয়ে শর্টকাটে শিখবো, আর অবজেক্টটা সংজ্ঞা হচ্ছে শর্টকাট ইজি। যেমন ভার্বকে কি বা কাকে দ্বারা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তার মানে ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা অবজেক্ট। ওকে, যেমন হি প্লেজ ফুটবল, এখানে প্রশ্নটা মূলত আমরা ভার্বকে করব, ঠিক আছে, সাবজেক্টকে না। হি হলো এখানে সাবজেক্ট, অলরেডি আমরা জানি হি সাবজেক্ট, আর আগে বলেছি সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন হবে। এখানে হি একটা প্রোনাউন, তারপরে কি হবে প্লেস, প্লেস টেন্স অনুযায়ী ভার্ব হয়েছে। আবার ফুটবল, ফুটবলটা কি, এটা কিভাবে বের করব? সে খেলে, ভার্বটাকে আমরা প্রশ্ন করি সে খেলে, কি খেলে, কি খেলে, এই প্রশ্নটা করলেই কিন্তু আমাদের এই উত্তরটা চলে আসে ফুটবল, তার মানে এটা অবজেক্ট। আবার হি গেভ মি আ পেন, এখানে আমরা জানি যে হি সাবজেক্ট, গেভ হলো ভার্ব, এটা টেন্স অনুযায়ী পাস্ট ফর্ম হয়েছে। এরপরে আমরা অবজেক্ট বের করব, অবজেক্ট আছে কিনা দেখবো। হি গেভ মি আ পেন, সে আমাকে দিয়েছিল, সে কাকে দিয়েছিল, আমাকে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা এটা পাই, তাহলে এটা অবজেক্ট। কি দিয়েছিল, আ পেন, তাহলে এটাও অবজেক্ট। এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট, কোন সেন্টেন্সে কোন ভার্বের অবজেক্ট একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এমন হতে পারে যে অবজেক্ট নেই, যেমন আমি যদি বলি যে হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, তাহলে এখানে আমি প্রশ্ন করব ভার্বের, যেমন সে যায়, কি যায়, হয়, হয় না, কাকে যায়, হয় না, তাহলে টু স্কুলটা আমরা কিভাবে পাবো? আমরা যদি কোথায় যায় বলি তাহলে টু স্কুল আসবে, কিন্তু কোথায় দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট হবে না। অবজেক্ট হতে হলে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। ওকে, তার মানে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা কিন্তু অবজেক্ট না, এটা অন্য কিছু, সেটা পরের ক্লাসে আমরা ব্যাখ্যা করব। ওকে, তাহলে এই অবজেক্ট চেনা হলো আমাদের। এরপর আরেকটা বিষয় আমাদের বাকি, সেটা হলো কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা অবশ্যই বই ভাষায় বলবো না, এটা নিজের মতো করে বলবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ধরতে সুবিধা হয়, যাতে আমাদের ধরতে সুবিধা হয়। ধরাটাই তো এখানে মেইন, বোঝাটাই তো মেইন, বা সেন্টেন্স গঠন করাটাই মেইন। ওকে, তো ভার্বের পরের যে অংশ দ্বারা সাবজেক্টকে নির্দেশ করা হয়, ঠিক আছে, আমি ভার্বের পরে বসতে, কিন্তু সেটা রিলেটেড ভার্বের সাথে না, রিলেটেড কার সাথে, সাবজেক্টের সাথে, বা যাতে সাবজেক্টকে নির্দেশ করা হয়, যে অংশ দ্বারা সাবজেক্টকে নির্দেশ করা হয়, বা যে অংশ দ্বারা, বা যে অংশ সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত, তা লেখার দরকার নেই, তা ওই সাবজেক্টের কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্টটা কার সাথে রিলেটেড, সাবজেক্টের সাথে রিলেটেড। আমরা কিছু উদাহরণ দিলে বুঝতে পারবো বিষয়টা ভালো করে, আসলে এটা কি। এটাকে আমরা সবসময় অবজেক্ট বলে আসছি, কিন্তু আসলে এটা অবজেক্ট না, এটা কমপ্লিমেন্ট। ওকে, এটা ভিন্ন টপিকস, ইভেন অনেক সময় বিভিন্ন এমসিকিউতে এটা আসতেও পারে, সেখানে আমরা অবজেক্ট লিখতে হবে না, কমপ্লিমেন্ট লিখতে হবে, কমপ্লিমেন্ট অপশনে থাকবে। যেমন আই এম ফাইন,
আই এম ফাইন। ওকে, তাহলে এখানে আমরা জানি সাবজেক্ট হলো আই, এম ভার্ব এবং ফাইন। ফাইনটা কি এটা আমাদের বুঝতে হবে। ফাইনটা আসলে কার সাথে রিলেটেড? আমি ফাইন মানে আমি ভালো আছি, তাহলে ফাইনটা অবশ্যই আমার সাথে রিলেটেড, তার মানে সাবজেক্টের সাথে রিলেটেড। যেহেতু এটা সাবজেক্টের সাথে রিলেটেড সেহেতু এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে, আরেকটা উদাহরণ দেখি। দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস। ওকে, তাহলে এখানে দে হলো সাবজেক্ট আর স্টুডেন্টস কার সাথে রিলেটেড? স্টুডেন্টস আর দের সাথে রিলেটেড, তাহলে এটাও কমপ্লিমেন্ট। আমরা আগেই বলেছি যে কমপ্লিমেন্ট হিসেবে নাউনও হতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভও হতে পারে। ওকে, তো কখন নাউন হবে কখন অ্যাডজেক্টিভ হবে সেটা আমাদের সম্পূর্ণ অর্থের উপর নির্ভর করে। যখন যে অর্থ বোঝায়, যদি আমরা দেখি যে পরিচয় বোঝায় তাহলে নাউন হবে, অবস্থা দোষগুণ বোঝালে অ্যাডজেক্টিভ হবে। ওকে, যেমন এখানে আমার অবস্থা বোঝাচ্ছে এজন্য আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, আর এখানে তাদের পরিচয় বোঝাচ্ছে দ্যাটস ওয়াই আমরা নাউন ইউজ করেছি। ওকে, তাহলে কমপ্লিমেন্টে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, এটা নির্ভর করে অর্থের উপর। আর তাছাড়া আমরা এভাবে বুঝে করতে পারি যে পরিচয় অবস্থা দোষগুণ, এটা বোঝা অনেক সময় কষ্ট হয়ে যায়। তো এখানে আমরা আরেকটা বিষয় খেয়াল রাখবো, সেটা হলো আমরা দেখবো যে অ্যাডজেক্টিভ দিয়ে অর্থ না মিললে আমরা নাউনটা চিন্তা করবো। ওকে, তাহলে কমপ্লিমেন্ট দ্বারা অবস্থা দোষগুণ বোঝাতে পারে, পরিচয় বোঝাতে পারে। ওকে, এটা আমরা মাথায় রাখবো। যদি পরিচয় বোঝায় তাহলে হবে নাউন, আর যদি অবস্থা বা দোষগুণ বোঝায় তাহলে হবে অ্যাডজেক্টিভ। ওকে, যদিও আমরা সাবজেক্টের কমপ্লিমেন্ট বলেছি, কমপ্লিমেন্টটা অবজেক্টেরও হতে পারে। যেমন আমরা যদি এইভাবে বলি ইট কিপস আস ফিট, এটা আমাদেরকে ফিট রাখে, এটা আমাদেরকে রাখে, আমাদের কাকে রাখে? আমাদেরকে। এটা হলো অবজেক্ট। এই ফিট কথাটা কার সাথে রিলেটেড? আমাদের সাথে রিলেটেড। এখানে ফিটটা কিন্তু অবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে, এটা রেয়ার কেস, এটা আমাদের সহজে তেমন একটা ব্যবহার হয় না। আমরা যখন নিজেরা সেন্টেন্স তৈরি করি তখনও হয় না, বা পরীক্ষার সময়ও তেমন একটা আসে না, রেয়ার কেস। কিন্তু এটা আমাদের ব্যাপকভাবে আসে, সেই জন্য প্রথমটাই ভালো করে আলোচনা করেছি, এটা একটু ধারণা দিয়ে দিলাম। ওকে, এটা আমরা মাথায় রাখবো। আমি আবারও মেইন সেন্টেন্সের গুরুত্বটা আপনাদেরকে বুঝিয়ে বলি। আমরা যখন সেন্টেন্স তৈরি করি, এটা আমি নিজে এটাকে এভাবে বের করেছি, এবং এটা সম্ভবত আর কেউ আলোচনা করে না, বা বইগুলোতে সম্ভবত নেই, আমি পাইনি, হয়তোবা থাকতে পারে, যদি থেকে থাকে সেটা কাকতালীয়। এই টপিকসটা সম্পূর্ণ আমি নিজে বের করেছি। ওকে, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা তো অনেক বড় বড় সেন্টেন্স করি, একটা সেন্টেন্সে অনেক কিছু থাকে, অনেক কিছু অ্যাড হয়। যদি আমরা মূল জিনিসটা আগে আলাদা করতে পারি, তাহলে মূল জিনিসের আগে পরে মাঝে অন্য জিনিসগুলো যেখানে যেটা অ্যাড করা দরকার সেটা অ্যাড করলেই তো হয়ে যায়। আর তাছাড়া আমি যদি ইজি সেন্টেন্স বলতে চাই, সহজ সেন্টেন্স বলতে চাই, তাহলে আমরা তো মেইনটাই চিন্তা করলেই হয়, মেইন সেন্টেন্স চিন্তা করলেই তো হয়, বাকিগুলো আমি চিন্তা করলাম না। ওকে, তো এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি, এটা যদি আমরা একটু চর্চা করি বা সেন্টেন্স পড়ার সময় আইডেন্টিফাই করি, তাহলে ইংলিশটা আমাদের অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমরা একটা কুল কিনারা খুঁজে পাবো। বড় বড় সেন্টেন্সে আমরা অনেক সময় বুঝি না, তো আমরা মেইনটা যদি আলাদা করতে পারি, মেইনটা দাঁড় করাতে পারি, তাহলে সেন্টেন্স আমাদের কাছে অনেক সহজ বোধ হবে, বা আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হলো বা কিভাবে এটা অ্যাড হলো। এই জন্য মেইন সেন্টেন্সটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি আলাদা করে এটাকে আলোচনা করি, আলাদাভাবে উপস্থাপন করে আলাদা করে নিয়ে এসে এটাকে আলোচনা করি। তো এগুলো আমরা সবসময় মাথায় রাখবো। ওকে, তাহলে আমরা দেখলাম কি মেইন সেন্টেন্স হিসেবে সাবজেক্ট হতে পারে, ভার্ব হতে পারে, অবজেক্ট হতে পারে, আবার কমপ্লিমেন্ট হতে পারে। আবার এটাও দেখেছি যে সব ভার্বে কিন্তু অবজেক্ট হয় না, সব ভার্বে অবজেক্ট হয় না, বা সব ভার্বে কমপ্লিমেন্ট হয় না। সাধারণত 90% ক্ষেত্রে আমাদের 80 থেকে 90% অবজেক্ট থাকে, কিন্তু বাকি 15 বা 10% অবজেক্ট থাকে না। যে ভার্বের অবজেক্ট থাকে না সেগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে সেগুলো ট্রান্সিটিভ ভার্ব। একটু উদাহরণ দেই যাতে আমরা বুঝতে পারি যে সব ভার্বের অবজেক্ট থাকে কি থাকে না। যেমন হি ইটস রাইস, হি ইটস রাইস, ঠিক আছে, হি ইটস রাইস। এখানে হি হলো সাবজেক্ট, ইটস হলো ভার্ব। তাহলে আমরা ভার্বের প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, সে খায়, কি খায়? রাইস। তাহলে এখানে অবজেক্ট আছে।
এখন আমি যদি বলি হি ইজ ওয়াকিং, হি ইজ ওয়াকিং, তাহলে এখানে কি হলো সাবজেক্ট, ইজ ওয়াকিং হলো ভার্ব, এটার কি আর কিছু দরকার আছে অর্থ কমপ্লিটের জন্য? এই পর্যন্ত অর্থ কমপ্লিট হয়ে যায় না? যে সে হাঁটতেছে, কি হাঁটতেছে এরকম তো দরকার হয় না, বা কাকে হাঁটতেছে এরকম তো হয় না, তার মানে এখানে অবজেক্ট নেই বা অবজেক্ট দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে এই পর্যন্ত মেইন সেন্টেন্স। এটা সম্পর্কে আমরা বাড়তি কথা দিতে পারি, যেমন হি ইজ ওয়ার্কিং ফার্স্ট, কিন্তু সেটা অবজেক্ট হবে না, সেটা অন্য কিছু হবে। ওকে, এই বাড়তি জিনিসগুলো আগামী দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে বোঝা গেছে মেইন সেন্টেন্সটা, মেইন সেন্টেন্সের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো কি কি এবং কিভাবে ব্যবহৃত হয়। বুঝতে না পারলে কোশ্চেন করবেন। আচ্ছা, তো এবার আমি যে জিনিসটা আলোচনা করব সেটা খুবই দরকার, সেটা হলো লিঙ্কিং ভার্ব। এটা গতদিন বলেছিলাম, কিন্তু গতদিন কমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করিনি, সেজন্য হয়তো গতদিন ভালোভাবে বোঝা হয়নি। লিঙ্কিং ভার্ব অর্থ দেখি আমরা বুঝতে পারি যে লিঙ্কিং ভার্ব মানে যেটা লিংক করে, যে ভার্বটার কাজ হলো লিংক করা। ঠিক আছে, এখন আমাদের জানতে হবে কার সাথে কার লিংক তৈরি করে, কার সাথে কাকে যুক্ত করে। ওকে, যে ভার্ব দ্বারা সাবজেক্ট বা অবজেক্টের সাথে সাথে কমপ্লিমেন্টের সম্পর্ককে, যদি আমি ফর্মাল সংজ্ঞা চিন্তা করি তাহলে এখানে সাবজেক্ট অবজেক্ট না লিখে নাউন বা প্রোনাউন লিখতাম। ওকে, কিন্তু এখানে আমরা আমাদের বোঝাটা মেইন, বুঝতে পারাটা মেইন, যেভাবে সেন্টেন্স তৈরি হয়, একটা সেন্টেন্স ধরতে পারা, বুঝতে পারা, প্রয়োগ করতে পারা, সেটা মেইন। ওকে, যে ভার্ব দ্বারা সাবজেক্ট অবজেক্ট বা অবজেক্টের সাথে কমপ্লিমেন্টের সম্পর্ককে যুক্ত করা হয় তা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, মানে সংযোগকারী ভার্ব, তাই লিঙ্কিং ভার্ব। ওকে, ওকে, উদাহরণ দিলে আমরা একটু ভালো করে বুঝবো। আমরা যদি এটার উদাহরণ দেই তাহলে ভালো করে বুঝবো। যেমন আগে আমরা বলেছি, যেমন আই এম ফাইন, এখানে আই হলো সাবজেক্ট, ফাইন হলো কমপ্লিমেন্ট। তাহলে এই সাবজেক্ট আর কমপ্লিমেন্টকে আমরা লিংক করেছি কিসের মাধ্যমে? এম এর মাধ্যমে। তাহলে এটা হলো লিঙ্কিং ভার্ব। ওকে, আবার দে আর স্টুডেন্টস, আগে উদাহরণ দিয়েছি আবারও দিলাম। তাহলে এই যে দের সাথে স্টুডেন্টের সম্পর্ক, তাহলে দে হলো সাবজেক্ট, স্টুডেন্ট কমপ্লিমেন্ট, এটাকে লিংক করছি আর এর মাধ্যমে, এটা হলো লিঙ্কিং ভার্ব। আবার শি লুকস বিউটিফুল, বিউটিফুল, ঠিক আছে, এখানে শির সাথে বিউটিফুল এর একটা সম্পর্ক, সেটাকে যোগ করেছি আমরা লুকের মাধ্যমে, মানে এটা হলো তার লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করেছে। ওকে, তো তাহলে লিঙ্কিং ভার্বের কাজ হলো সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টকে যুক্ত করা। আবার কমপ্লিমেন্ট হিসেবে নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। ওকে, তাহলে আমরা এটাকে নোট হিসেবে নিতে পারি। লিঙ্কিং ভার্ব এর পরে কি হবে? কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্টটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। ঠিক আছে, কখন নাউন হবে? যদি পরিচয় বোঝায়। ওকে, আর কখন অ্যাডজেক্টিভ হবে? যখন অবস্থা বা দর্শন বোঝায়। এই যে মেইন সেন্টেন্সের যে টপিকসটা যারা রিটেন দিবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ রিটেনে আমাদের ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়, আবার ওয়ার্ড চেঞ্জ করে আবার সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়।
তা আমরা যদি শুধু মেইন সেন্টেন্সটা চিন্তা করি বা মেইন সেন্টেন্সটা বুঝি তাহলে আমাদের আর অন্য কিছু দরকার হবে না। আমাদের দরকার নেই অনেক বড় বড় সেন্টেন্স, আমার দরকার নেই। আমাকে সেন্টেন্স তৈরি করতে বলছে, আমি শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিব অথবা কমপ্লিমেন্ট দিব। বিশেষ করে যখন অ্যাডজেক্টিভ থাকে, ওয়ার্ডটা, তখন আমি জাস্ট কমপ্লিমেন্ট দিব, আমার বেশি কিছু তার দরকার নেই। ওকে, সেন্টেন্সকে বড় করার দরকার নেই। আর নরমাল ভার্বের ক্ষেত্রে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিব, অবজেক্ট দরকার না হলে অবজেক্ট তাও দিব না। ঠিক আছে, তো কিছু লিঙ্কিং ভার্ব দিয়ে দেই। কিছু লিঙ্কিং ভার্ব, যেমন রিভার্ব, বিকাম, সিম, ফেল, লুক, appear, keep, remain, get, consider, find, make, taste, smell, sound, go, stay, run। তো এখানে এটসেট্রা মানে এগুলো হলো একেবারে মেইন, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি। তবে যত লিঙ্কিং ভার্ব আছে তার মধ্যে এই বি ভার্বটাই 90% ক্ষেত্রে ব্যবহার হয়, বাকিগুলো 10%। ওকে, আরেকটা কথা বলি, এখানে কিছু ভার্ব আছে যেগুলো স্বাভাবিক অর্থ বোঝায় আবার লিঙ্কিং ভার্বের কাজ করে। লিঙ্কিং ভার্বের কাজ কখন করবে? যখন এগুলো দ্বারা আমরা পরিচয় বোঝাই, অবস্থা দোষগুণ বোঝাই, তখন লিঙ্কিং ভার্ব হবে, এছাড়া লিঙ্কিং ভার্ব হবে না। যেমন গো দ্বারা যদি আমরা যাওয়া বোঝাই তাহলে সেটা লিঙ্কিং ভার্ব হবে না, সেটা স্বাভাবিক ভার্ব হবে, ইন্ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু গো দ্বারা যদি আমি হওয়া অর্থটা প্রকাশ করি, যেহেতু পরিচয় আর অবস্থা দোষগুণ এই দুইটা বিষয় কিন্তু অবস্থা ধর্মী, হওয়া অর্থটাকে প্রাধান্য দেয়। ঠিক আছে, তখন এগুলো লিঙ্কিং ভার্ব হবে। মানে লিঙ্কিং ভার্বের কাজ হলো কমপ্লিমেন্টকে যুক্ত করা, কমপ্লিমেন্টকে যুক্ত না করলে সেটা লিঙ্কিং ভার্ব হবে না। এই বিষয়টা আমরা মাথায় রাখবো। ওকে, তাহলে মেইন সেন্টেন্স আমাদের এই পর্যন্তই। মেইন সেন্টেন্স সম্পর্কে কারো প্রশ্ন থাকলে করতে পারেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিচ্ছি, যে কেউ যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো ফলো করে ধারাবাহিকভাবে, সেই তার ইংলিশে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তবে ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস ফলো করতে হবে। আমি এখানে বিল্ড আপ করতেছি, অ্যাকচুয়ালি যারা পারে, অলরেডি পারে তাদের জন্য না, ক্লাসগুলো মেইনলি হলো যারা পারে তাদের যে উপকার হবে না এটা না, তাদেরও কিছু ভুল ত্রুটি, কিছু গ্যাপ পূর্ণ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। কিন্তু যারা শুরু থেকে চিন্তা করতেছে, একেবারে শুরু থেকে, তাদেরও হয়ে যাবে। তবে এই জন্য আমি বিল্ড আপ করে করতেছি। আমি আগেই বলেছি, চাইলে তো 3-4টা ক্লাসে পুরো কোর্স কমপ্লিট করা যায়। সেটার জন্য কি করতে হবে? উপস্থাপনাটা ভিন্ন হবে, বিল্ড আপ করা হবে না। সেটা হলো মোটামুটি ওভারঅল বলে দেওয়া যে এখানে এটা হয়, এখানে এটা হয়, এখানে এটা হয়, কিন্তু কোথায় কি হয় সেটাও তো জানতে হবে, সেটা চিনতে হবে। এই জন্য আমি রুট লেভেল থেকে বলতেছি, যাতে সবার উপকার হয়। আমি যেভাবে রুট লেভেল থেকে বিল্ড আপ করে বলতেছি, এভাবে কিন্তু কোনো কোচিং করাবে না 100%।